সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 505 নম্বর এপিসোডে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। আজকে দুটি ঘটনার মধ্যেখানে আমি একটা খুব অদ্ভুত অ্যানাউন্সমেন্ট করব। সেই অ্যানাউন্সমেন্টটা আপনারা শুনবেন এবং শুনে আপনারা সেই অ্যানাউন্সমেন্টে পার্টিসিপেট করবেন। অ্যানাউন্সমেন্টটা কি সেটার জন্য পুরো এপিসোডটা শুনতে হবে। শুনুন, এবং আজকে দুটি ঘটনাই অন্যরকম ঘটনা, আপনাদের ভালো লাগবে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে। সাবস্ক্রাইব করেছেন তো? সাবস্ক্রাইব না করলে করে দিন এক্ষুনি, এবং তার পাশাপাশি আপনারা লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। শুরু করছি আজকের এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় গৌরব, 503 নম্বর পর্বে আমার উইলো লেকের প্রথম ঘটনাটা শোনানোর জন্য তোমায় অশেষ ধন্যবাদ। আমি সত্যি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি তোমার থেকে উত্তর পাবো, আর আমার ঘটনাটা নির্বাচিতও হবে। লেখালেখির শখটা আমার বহুদিনের, আর ভৌতিক ঘটনা বলার কিংবা শোনার শখ এটা কারই বা নেই বলো। পেশায় আমি একজন বিজ্ঞানী, কিন্তু ছোটবেলা থেকেই এমন সব অদ্ভুত ঘটনার প্রতি টানটা যেন একটু বেশি। আজ তোমাকে যে ঘটনাটি বলতে চলেছি সেটার ঘটনাস্থল একটি অতি প্রাচীন সিমেট্রি। বোস্টনের উপকণ্ঠে অবস্থিত 1831 সালে প্রতিষ্ঠিত এই কবরস্থানটা শুধু সমাধি নয়, বরং এক বিশাল বনভূমি আর শিল্প স্থাপত্যের অপূর্ব সমাহার। নাম মাউন্ট অবার্ন সিমেট্রি। এখন প্রশ্ন উঠতেই পারে, হঠাৎ কবরস্থানে আমরা কি করছি? সে কথায় আসছি। তার আগে বলি, আমাদের অনেকেরই ধারণা থাকে আমেরিকায় প্রচুর ধনী মানুষ বাস করে। সত্যি কথা বলতে আমিও আগে তাই ভাবতাম, কিন্তু এখানে এসে বুঝলাম যারা বাইরের দেশ থেকে পড়তে বা কাজ করতে আসে তারা ডলারে আয় তো করে ঠিকই, কিন্তু তাদেরকে ঠিক ধনী বলা চলে না। এখানে সত্যিকারের ধনী মানে কয়েক প্রজন্মের পুঁজির মালিক হতে হবে। শহরের বাইরে একটা বিশাল বাড়ি থাকবে, গ্রীষ্ম কাটানোর জন্য সমুদ্র তটে আরেকটি বাড়ি থাকবে, ছোট বড় কিছু বোট থাকবে, যার মধ্যে একটি থাকবে ব্যবসা বাণিজ্যের জন্য, অন্যটি সপ্তাহান্তে ছুটি কাটাবার জন্য, যাকে ইংরেজিতে বলে ইয়ট। আর সর্বোপরি থাকবে পিতৃপুরুষের ব্যবসা থেকে আসা অঢেল অর্থ। কিন্তু এসব তো জীবদ্দশার ভোগের সম্পদ। কখনো শুনেছ মৃত্যুর পর কে কত বিলাসবহুল জীবন কাটাবে সেটার ব্যবস্থাও জীবিত থাকতেই করে যেতে হয়? হ্যাঁ, এখানে মৃত্যুর পর কাকে কোন কবরস্থানে সমাধিস্থ করা হবে সেই জমি দেখে শুনে আগেভাগেই কিনে রাখতে হয়, যাতে পরিবার পরিজনেরা মৃত্যুর পর পাশাপাশি সমাহিত হতে পারে। অনেকটা মিশরীয় ফেরাওদের মতো, যারা মৃত্যুর পরেও শায়িত থাকতেন নিজেদের প্রয়োজনীয় সামগ্রী সমেত প্রিয়জনদের আশেপাশেই। কারণ বিশ্বাস করা হতো আত্মা অমর, মৃত্যুর পরেও সমাধি থেকে বেরিয়ে তারা দৈনন্দিন কার্যাবলী করে থাকেন। ঠিক সেই রকমই আমেরিকার অনেক কবরস্থানে দেখা যায় ধনী পরিবাররা বিশাল জায়গা কিনে সেখানে পারিবারিক সমাধি গড়ে তোলেন। সেই জায়গা হয়ে ওঠে কল্পনাতীত, যেখানে সমাধিকে ঘিরে জলাশয়, গ্রীষ্মকালীন ছোট সমাবেশস্থল, চার্চ, অপূর্ব কারুকার্য সমৃদ্ধ ফুলের বাগান, যা বহন করে চলে শায়িত মানুষটির সমস্ত শখ ও আহ্লাদ। এই কারণেই মাউন্ট অবার্ন সিমেট্রি শুধু কবরস্থান নয়, এটি একটি দর্শনীয় ঐতিহাসিক স্থানও বটে। আমাদের সেদিনকার যাত্রা ছিল সেটাই ঘুরে দেখার। শীতের শেষে মার্চ মাস, তাপমাত্রা ছিল হাড় কাঁপানো ঠান্ডা, প্রায় 3-4 ডিগ্রি সেন্টিগ্রেড। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বেশি দূরে নয়। কেমব্রিজ শহরের ব্যস্ত রাস্তা যখন সকালবেলার যানজটে ক্লান্ত হয়ে পড়ে, আমরা তখন মাউন্ট অবার্ন সিমেট্রির মধ্যে গাড়ি ঢুকিয়ে দিই। মুহূর্তেই যেন এক জগৎ থেকে আরেক জগতে পা রাখা। শহরের একঘেয়ে দৃশ্য মিলিয়ে যায়, আর উন্মোচিত হয় এক বিস্তীর্ণ নীরব ভূমি, যেখানে 175 একর জুড়ে ছড়িয়ে রয়েছে আমেরিকার প্রথম গার্ডেন সিমেট্রি। এখানে প্রায় 1 লাখ আত্মা, শহরের অভিজাত আর সাধারণ মানুষ, সমাধির নিচে পাশাপাশি ঘুমিয়ে আছেন, কেবল তাদের নাম আর শিলালিপির ছায়ায়। মাউন্ট অবার্ন একসময় ছিল আমেরিকার মৃত্যু ভাবনার বিপ্লবের প্রতীক।
1831 সালে প্রতিষ্ঠিত এই ভূমি জনস্বাস্থ্য সংকট থেকে মুক্তি পেতে নয় শুধু, বরং মৃত্যুর প্রতি মানুষের মনোভঙ্গি পাল্টাতে এসেছিল। পুরনো ক্যালভিনিস্ট উপদেশের মতো মরিতে হবেই রূঢ় সতর্কতার বদলে এখানে এসেছে প্রকৃতির ছায়ায় প্রশান্ত স্বপ্নের আভাস। মৃত্যু যেন নিছক ঘুম, আত্মা যেন সময়ের ওপারে বয়ে যাওয়ার স্রোত মাত্র। চারপাশের পাতা ঝরা ওক আর ম্যাপেল গাছের ডালে তখনও কুড়ি আসেনি। সাদা পাতলা কুয়াশায় ছেয়ে থাকা সেই স্থির প্রকৃতির মধ্যে আমরা দুজন সকালবেলা গাড়ি নিয়ে ঢুকলাম মাউন্ট অবার্নের ঐতিহাসিক প্রবেশদ্বার দিয়ে, যেটা কুইন্সি গ্রানাইট দিয়ে নির্মিত হয়েছিল 1842 সালে। মিশরীয় ধাঁচের সেই প্রবেশদ্বার যেন ঘোষণা করছিল, এখানে পা রাখার পর তুমি অন্য জগতে পৌঁছে যাবে। প্রতিষ্ঠাতা জ্যাকব বিগেলোর দৃষ্টিতে এটি শুধু একটি প্রবেশদ্বার নয়, ছিল চিরস্থায়ী পবিত্র ও মহিমাময়তার এক নিদর্শন। পুরাতন ইজিপশিয়ান স্থাপত্যের গভীরতা ও গম্ভীরতা দিয়ে তিনি মৃত্যু ও স্মৃতির এক সম্মিলিত সৌধ নির্মাণ করতে চেয়েছিলেন। গেটওয়ে পেরিয়ে সামনের দিকে এগোলে চোখে পড়ে স্টোরি চ্যাপেল। উইলার্ড সিয়ার্সের পরিকল্পনায় নির্মিত এই নীরব স্থাপত্যটি 1896 থেকে 1898 মধ্যে গড়ে উঠেছিল। আজও এখানে স্মারক অনুষ্ঠান, প্রদর্শনী এবং দর্শনার্থী কেন্দ্রের কার্যক্রম চলে। এখানে এত সুন্দর রঙিন কাঁচের পেন্টিং দেখতে পাওয়া যায় যে জানলার মধ্যে দিয়ে রোদ ফিল্টার হয়ে পড়লে মনে হয় যেন এই চ্যাপেল মৃতদের কথোপকথনে ভরে উঠেছে রঙিন আলো আর ছায়ায়। এরপর পথ চলতে চলতে চারপাশের সমাধিগুলোর মাঝে ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রতিফলন চোখে পড়ে। এখানে সমাধি ফলকগুলো নিছক শোকের প্রতীক নয়, তারা প্রকৃতির অনুকরণ। আইভি লতা, পপি ফুল, ভাঙা কলি, পাকা গমের ছটা, এই প্রতীকগুলি শুধু শোভা বৃদ্ধি করে যে তা নয়, বরং প্রতিটি মৃত্যুর পর জীবনের এক এক অধ্যায়ের অর্থ প্রকাশ করে। আইভি লতা যেমন চিরন্তনতার প্রতীক, তেমনি এটি স্মরণ করিয়ে দেয় পরিবারের একতার কথা, যেন একে অপরকে আঁকড়ে থাকা। পপি ফুলের মধ্যে রয়েছে শান্তির নিঃশব্দ বার্তা, যা কখনো কখনো গাঢ় দুঃখের চিহ্নও বটে, কিন্তু একই সঙ্গে বিশ্রামের আবেদনও। ভাঙা কলি মানে যে ফুলটি অসময়ে ঝরে পড়েছে, তার মাধ্যমে আমাদের অকাল প্রয়াণের যন্ত্রণা ও অসমাপ্ত স্বপ্নের অনুভূতিও এখানে ফুটে ওঠে। পাকা গমের ছটার মধ্যে রয়েছে পরিপূর্ণতা ও পরিণতির ভাবনা, আমাদের জীবনযাত্রার শেষের দিকে আসা পরিণতির চিত্র দেয়, যেখানে কাজ পাগল জীবনের শেষে আসে বিশ্রাম ও শান্তির সময়। এই প্রতীকগুলো শুধুমাত্র মৃতদের স্মরণ করে না, বরং জীবনের যে উত্থান পতনের চক্রে আমরা আবদ্ধ, সেই চিরন্তন সত্যের কথাও বারবার আমাদের মনে করিয়ে দেয়, যেন মৃত্যু এখানে অন্তিম নয়, বরং প্রকৃতির চক্রাকারে একরকম রূপান্তর। জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকা ম্যারি বেকার এডির শুভ্র স্তম্ভ হ্যালসিয়ান লেকের জলে প্রতিফলিত হয়ে মনে করিয়ে দেয় আত্মার অনন্ত যাত্রা। চারপাশের সমাধিগুলোর মধ্যে অনেক পরিচিত নাম। এখানে চিরনিদ্রায় শুয়ে আছেন কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, যিনি কাব্য আর কথার সংগ্রাহক ছিলেন আমৃত্যু। আরও রয়েছেন ইজাবেলা স্টুয়ার্ট গার্ডনার, একজন অগ্রণী শিল্প পৃষ্ঠপোষক, যিনি বিংশ শতকের সূচনা লগ্নে নানা লেখক, চিত্রশিল্পী, সুরকারদের সমর্থন করেছিলেন। পাথরে বাঁধানো পথ বেয়ে হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম সমাধিগুলি এখানে সাজানো হয়েছে যুগ বা ঐতিহাসিক ঘটনা এবং বংশ পরিচয় অনুযায়ী। ইতিহাসের সমুদ্রে অবগাহন করতে করতে আমরা এসে পৌঁছলাম এক নির্জন এলাকায়। একটা লতানো গাছের পাশেই দেখলাম ছোট্ট একটা সমাধি, আকারে খুব ছোট, পাথরে খোদাই করা নাম আজ আর মনে নেই, কিন্তু জন্ম মৃত্যুর তারিখ দেখে বুঝেছিলাম মাত্র 5 বছরের একটি শিশুর কবর। চারপাশে সাজানো ছিল বাচ্চাদের খেলার নানান সামগ্রী, দোলনা, টেডি বিয়ার, রং বেরঙের ছোট ছোট খেলনা গাড়ি, নীল গোলাপি ফিতে বাঁধা কাঠের ঘুড়ি, ফুল আর একটা রঙিন কাগজের চুরকি, যেটাকে আমরা ইংরেজিতে বলি পিনভেল। ওই মুহূর্তে কোনো ঠান্ডা বাতাস ছিল না, কিন্তু যে জিনিসটা আমাদের ওখানে দাঁড়িয়ে পড়তে বাধ্য করল তা হলো ওই পাখাটা। আমরা দেখলাম
চরকিটা নিঃশব্দে ঘুরছে, এমনভাবে ঘুরছে যেন কেউ ধীরে ধীরে আঙুল দিয়ে ঠেলে দিচ্ছে। আমি ভাবলাম হয়তো হালকা বাতাস হবে, কিন্তু চোখের সামনে আবারও ওটা ঘুরে উঠল। এমন অদ্ভুতভাবে ঘোরা যে তার কোনো ব্যাখ্যা নেই। মৃদু বাতাসে সাধারণভাবে যেমন কোনো কাগজের খেলনা ঘোরে, ঠিক তেমনটা নয়, যেন কেউ চরকিটা ঠেলে ঠেলে ঘোরাচ্ছে আর ইচ্ছে মতো বন্ধ করছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কান পাততেই শুনলাম আশেপাশে এক অদ্ভুত স্তব্ধতা। না পাখির ডাক, না পাতা নড়ার শব্দ, কেবল সেই চরকিটার ঘূর্ণনের ক্ষীণ ফিস ফিস ধ্বনি। আমার একটা অভ্যেস হলো, এরকম কোনো অদ্ভুত ঘটনা দেখলে আমি জানার চেষ্টা করি আমি যা ভাবছি তা সত্যি কিনা। অর্থাৎ কোনো আত্মা যদি আশেপাশে থেকে থাকে, আমি কথা বলে জানার চেষ্টা করি সে কিছু বলতে চায় কিনা। অনেকটা ওই ঘোস্ট বাস্টাররা কোনো জায়গা গেলে যেমন ভাবে আনন্যাচারাল এন্টিটির উপস্থিতি টের পায়, ঠিক তেমনই কোনোভাবে কানেকশন করার চেষ্টা করি। স্বভাবতই যেমন ভাবা তেমন কাজ। কোনো আমেরিকান বাচ্চার কবরের সঙ্গে সংযোগ স্থাপন করার হলে ইংরেজিতেই বলা উচিত। তাই আমি বললাম, ক্যান ইউ সি মি? কোনো উত্তর নেই। হাওয়া পাখাটা স্তব্ধ হয়ে গেছে। আবারও বললাম, ডু ইউ হিয়ার মি? এইবার যেটা হলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কাগজের চরকিটা ভন ভন করে ঘুরে উঠল। আমার স্বামী এতক্ষণ ব্যাপারটা দেখছিল। ও বরাবরই বিশ্বাস করে আমার সাহসটা একটু বেশি, কিন্তু এটা হবার ফলে ও আমাকে সংযত হতে বলল। বলা তো যায় না, যদি কিছু হয়ে যায়। আমি একটু অবাক হলেও একটা শেষবারের মতো কথা বলতে চাইলাম। গলার স্বরটা এবার একটু তুলে বললাম, ইফ ইউ আর হিয়ার প্লিজ রোটেট দ্য পেন হুইল এগেন। চোখের নিমেষে থেমে থাকা চরকিটা ঘুরে উঠল। আর ঠিক তখনই আমাদের মনে হলো এখানে থাকা বা কথা বলা কোনোটাই ঠিক হবে না। আমরা আস্তে আস্তে পিছ হতে শুরু করলাম। আর ঠিক তখনই এক নিমেষে শরীর জুড়ে শীতল স্রোত নামল। জামা কাপড়ের উপরে হাড়ের ভিতর দিয়ে বরফ ঠান্ডা স্পর্শ বয়ে গেল। সামনে তাকিয়ে দেখি সমাধির গায়ে একটা অস্পষ্ট ছায়া, ছোট্ট অবয়ব, মাটি ছুঁয়ে নেই, একটু উপরে ভাসছে। মুহূর্তের মধ্যেই সেটা মিলিয়ে গেল, কিন্তু যা দেখার আমরা তা দেখে নিয়েছি। আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম। যেতে যেতে মনের গভীরে একটা অদ্ভুত টান লাগলো। ওই ছোট শিশুর সমাধিটা আর তার চারপাশের খেলনা ঘেরা নিঃসঙ্গ দৃশ্যটা মনটাকে ভার করে দিল। মনে হলো যে শিশুটি এখানে শুয়ে আছে সে তো কিছুই দেখতে পেল না এই পৃথিবীর। মায়ের কোমল ছোঁয়া, বাবার স্নেহ ভরা হাতের আঁচল, দাদা দিদিদের সাথে খেলাধুলা, জীবনের ছোট ছোট আনন্দ, কিছুই সে উপভোগ করতে পারল না। কেবল কয়েকটা নিঃশ্বাস, কয়েকটা অস্পষ্ট স্মৃতি হয়তো। তারপরে চলে যেতে হলো তাকে। সত্যি কি এমন অকাল প্রয়াত আত্মারা কখনো শান্তি পায়, নাকি তারা চিরকালই কোথাও ঘুরে ফিরে বেড়ায় অসমাপ্ত আকাঙ্ক্ষা, অপ্রাপ্তির বেদনা নিয়ে? অনেক সময় শুনেছি আমাদের জন্ম আর মৃত্যু সবই নাকি পূর্ব নির্ধারিত। কার কখন আসা, কখন যাওয়া সবই আগে থেকে লেখা থাকে। কিন্তু সেটা যদি সত্যি হয়, তাহলে কেন কারো কপালে এত ছোট পরিসর? কত অসমাপ্ত গল্প, কত অপূর্ণ স্বপ্ন, কত অনাহত সুর থেকে যায় তাদের জীবনে। এমনও তো হতে পারে ওরা মাঝে মাঝে ফিরে আসে এই খেলনাগুলো, এই চরকির পাশে বসে হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিগুলো স্পর্শ করার জন্যে। জানি না যা দেখলাম তা চোখের ভুল ছিল কিনা, কিন্তু বুকটা খুব ভারী হয়ে এসেছিল। ঠিক তখনই পিছন থেকে একটা অচেনা শব্দ কানে এলো। আমি ঘুরে দেখি একজন ভীষণ বয়স্ক মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছেন। মুখে মৃদু হাসি, চোখে অদ্ভুত এক প্রশান্তি। পরনে গাঢ় বাদামি রঙের সাদামাটা পুরনো ধাঁচের কোট, হালকা ধূসর প্যান্ট আর মাথায় নরম একটা টুপি। গলার স্বরে এক ধরনের শান্ত মাধুর্য। ভদ্রলোক বললেন, আপনারা কি প্রথমবার এসেছেন?
এই জায়গার ইতিহাস কিন্তু বেশ পুরনো। আমি বললাম, হ্যাঁ, এই বাচ্চাটির সমাধিটা ঘুরে দেখছিলাম। সে হালকা হেসে বলল, ওটা এলিজা হানিবেলের সমাধি। ও কিন্তু বেশ খামখেয়ালি। আমি একটু চমকে গেলাম। উনি এত স্পষ্ট করে জানলেন কিভাবে? ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম। উনি বলতে শুরু করলেন, এই যে চারপাশের যত সমাধি দেখছেন সবই হানিবেল পরিবারের। এলিজা ছিল এই পরিবারের তৃতীয় পুত্রের বড় মেয়ে। জন্মের সময় থেকে ওর হৃদযন্ত্রে ত্রুটি ছিল, যাকে বলে কনজেনিটাল হার্ট ডিজিজ। মাত্র 5 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যায়। দুর্ভাগ্যক্রমে ওর মা বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল ওর জন্মের মাত্র 2 বছরের মধ্যেই। তাই ওর বাবা একাই এলিজাকে এখানে সমাহিত করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিয়ম করে এখানে আসতেন। প্রতিবার ফুল আনতেন, আর আনতেন ওর প্রিয় একটি ছোট রঙিন বাতাস চালিত পাখা। ওটা নিয়ে খেলতে খুব ভালোবাসত সে। আমার বুকের ভিতরটা কেমন যেন একটু ছ্যাদ করে উঠল, কারণ আমার মনে পড়ে গেল সেই দৃশ্যটা। এরপর উনি বললেন, এই যে জলাশয়টা দেখছেন, চারপাশে পাথরের বেঞ্চগুলো, ছাউনিওয়ালা ছোট ওই যে বসার জায়গাটা, আর এই প্রাচীন গাছপালার সারি, সবই হানিবেল পরিবারের। এখানেই তারা হয়তো এখনো আসেন। ওখানে যে বড় বড় ভল্ট আর সমাধি ভবনগুলো দেখছেন না, সেগুলো কিন্তু তাদের পারিবারিক সমাধি ক্ষেত্র। এমন সময় আমি খেয়াল করলাম কথায় কথায় আমরা হেঁটে এসে পড়েছি সামনের ছোট জলাশয়ের ধারে। চারপাশটা নিস্তব্ধ, শুধু বাতাসে পাতার মৃদু ফিসফাস। যে দৃষ্টিনন্দন পথটা আমাদের সামনে দিয়ে চলে গেছে সোজা জলাশয়টার দিকে, সেদিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা খালি হয়ে গেল এক মুহূর্তের জন্য। দেখি আমার স্বামী ধীরে ধীরে হেঁটে নেমে যাচ্ছে জলাশয়ের দিকটায়। আমি আঁতকে উঠলাম, ডাকলাম, এই এই তুমি কি করছো? আই উঠে এসো, উঠে এসো। আমার গলার উৎকণ্ঠা টের পেয়ে ও একটু থেমে গেল। তারপর কেমন যেন চমকে উঠে ধীরে ধীরে ফিরে এলো পারে। অবাক হয়ে বলল, আমি না ঠিক বুঝতে পারলাম না, কেন যেন মনটা এমন একটা টান অনুভব করছিল, আর আমি না দেখতে চলে গিয়েছিলাম জলে কি আছে। আমি ওর হাত চেপে ধরলাম। স্বামীর চোখে তখন একটা দিশেহারা ভাব। আমি ওকে বললাম, চলো ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমরা দুজনেই দ্রুত পিছনের দিকে ফিরলাম, কিন্তু কই, সে ভদ্রলোক তো আর সেখানে নেই। না রাস্তায়, না আশেপাশে, কোনো চলাফেরার শব্দও নেই, চারিপাশে কোথাও নেই। এই বিশাল ফাঁকা সমাধি ক্ষেত্রে, এই কোলাহল শূন্য বিকেলে তিনি যেন বাতাসেই মিলিয়ে গেছেন। আমি আর আমার স্বামী নির্বাক হয়ে একে অপরের দিকে তাকালাম। কেউ কোনো কথা বললাম না, শুধু তাকিয়ে থাকলাম। মনে হচ্ছিল আমাদের দুজনেরই বুকের ভিতর একই সাথে একটা ভারী শীতলতা নেমে এসেছে। দূরে কোথাও একটা পাখি ডেকে উঠল, আবার সব চুপচাপ। সেই সময় পাতার ফাঁক গলে নরম সোনালি রোদ এসে পড়েছিল আমাদের মুখে আর কাঁধে। বাতাসটা ছিল খুব হালকা, ঠান্ডা, শরতের শেষ বিকেলের মতো। এই পরিবেশটা যেন মুহূর্তটাকে আরো বেশি গভীর আর অলৌকিক করে তুলছিল। আমরা দুজনেই ঠিক করলাম, এখান থেকে আমাদের ফিরে যাওয়াই ভালো। শরীরটা ভার হয়ে আসছিল, মনে হচ্ছিল এখানকার নীরবতা আমাদের মনের গভীরে কোথাও গিয়ে গেঁথে যাচ্ছে। চুপচাপ পায়ে পায়ে আমরা সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরে এসে ডিনার টেবিলে বসে আমি আর আমার স্বামী ধীরে ধীরে পুরো ঘটনাটা একে অপরকে খুলে বললাম। কথাগুলো বলার সময় বারবার এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছিল দুজনেরই মধ্যে। আমরা দুজনেই আস্তে আস্তে একমত হলাম, এটা কি সত্যি সম্ভব? আজ যিনি আমাকে এত গল্প শোনালেন, এত ইতিহাসের খুঁটিনাটি জানালেন, তিনি কি আসলে হানিবেল পরিবারের কেউ? কেউ যিনি হয়তো আর আমাদের দুনিয়ার মানুষ নন? ভাবলাম, এমন সুসংগঠিতভাবে এত আবেগ আর আন্তরিকতা নিয়ে এমন তথ্য আর ইতিহাস একসাথে কেউ সাধারণত বলতে পারে না। বিশেষ করে এই সমাধিক্ষেত্রের মতো একটা স্থানে এসব একেবারেই অপ্রত্যাশিত। এখানে তো কখনোই কোনো গাইড থাকে না, কারোর সাথে পরিকল্পিতভাবে ট্যুর করার ব্যবস্থাও এখানে নেই।
আর এখানে যারা আসেন তারা সাধারণত নিঃশব্দেই ঘুরে দেখেন, নিজের মনে নিজের ভাবনায় ডুবে থাকেন। কেউ ইচ্ছে করে অপরিচিত কাউকে দাঁড় করিয়ে গল্প শুনিয়ে সময় নষ্ট তো এখানে করবেন না। এখানে মানুষ আসে নীরবে শ্রদ্ধা জানাতে, প্রকৃতির শান্তির মধ্যে ডুবে থাকতে। কথা বলার প্রবণতা খুবই কম, বেশিরভাগ মানুষই চোখ নামিয়ে ধীর পায়ে চলে যায়। কিন্তু এই ভদ্রলোক একেবারে অন্যরকম ছিলেন। এমনভাবে, এমন সাবলীল ভঙ্গিতে, এমন যত্ন নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন যেন তিনি এই জায়গার প্রতিটি কোণ চিনতেন, প্রতিটি নাম, প্রতিটি গল্প যেন তার হৃদয়ে লিপিবদ্ধ ছিল। তবে কে তিনি, কিভাবে এলেন, আবার কেন হঠাৎ করেই কোথাও মিলিয়ে গেলেন? সেদিনে সেই বিকেল আর ভদ্রলোকের শান্ত কণ্ঠস্বর আজও আমার স্মৃতিতে রয়ে গেছে। সেই রাতেই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখি আমি সেই সমাধির সামনে দাঁড়িয়ে আছি, চারপাশে কুয়াশা, বাতাস নিঃশব্দ। হঠাৎ আমার পিছন থেকে একটা ছোট্ট বাচ্চার গলা, ডু ইউ সি মি? আমি পিছনে ঘুরে তাকাতে পারলাম না। গলায় শুকিয়ে গেল, পা দুটো শক্ত হয়ে গেল, ঘাড়ের পিছনে ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। তারপর আবার সেই কণ্ঠ, আরেকটু জোরে, ডু ইউ হিয়ার মি? আমার ঘুম ভেঙে গেল ঘামতে ঘামতে। আমার মাথা ও ঘাড় সেদিন থেকে প্রায় এক সপ্তাহ খুব ব্যথা ছিল, যেন খুব ভারী কিছু একটা মাথার মধ্যে চাপানো। সে ঘটনার পর থেকে আর কখনো ইচ্ছা করেনি সমাধি ক্ষেত্রে যাওয়ার। ভিতরে ভিতরে একটা অদ্ভুত অনুভূতি জমে গিয়েছিল, যেটা আর তেমন সেই জায়গায় টেনে নিয়ে যায়নি। ভাবলাম এমন জায়গায় যাওয়াটা বারবার ঠিক না, দরকারও নেই। তাই ধীরে ধীরে ওইসব স্থান থেকে নিজেকে গুটিয়ে নিলাম। আমাদের স্মৃতি ঘেটে আজ তোমা এবং প্রেতকথার পরিবারকে বললাম মাউন্ট অবার্নের এক মায়াময় ঘটনা। এই সমাধিক্ষেত্রে প্রতিটি পথ, প্রতিটি শিলালিপি যেন সময়ের সঞ্চিত অলিখিত উপন্যাস। মাউন্ট অবার্ন এক নীরব নগর, যেখানে প্রকৃতি, শিল্পকলা, ইতিহাস আর স্মৃতির সুনিপুণ সংমিশ্রণে গড়ে উঠেছে এক পরিসর, যেখানে হাঁটতে হাঁটতে বোঝা যায় মৃত্যু আসলে নিভৃতির এক দীর্ঘশ্বাস মাত্র। শহরের কোলাহল পেরিয়ে যখন আমি আবার জীবন্ত দুনিয়ায় ফিরি, তখন ওই পাথরের লেখাগুলো, নিভৃত ছায়াগুলো আমার সাথে থেকে যায়। আর আমি ভাবি, হয়তো এখানকার ঘুমন্ত আত্মারাই জানেন মৃত্যুর পর আসলে নীরবতা কেমন আরামদায়ক। ভালো থেকো গৌরব, এবং সকল শ্রোতাদের জানাই নমস্কার। প্রেতকথার আন্তরিক উন্নতি কামনা করি। ডক্টর শ্রীময়ী মুখার্জি, বোস্টন, আমেরিকা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আমরা এতদিন সেলিনা নিধির কাছে প্রচুর বাইরের ঘটনা শুনতাম, এখন আমরা শ্রীময়ী মুখার্জির কাছে প্রচুর আমেরিকার ঘটনা শুনতে পাচ্ছি, এবং আমার মনে হয় এতে প্রেতকথার অডিয়েন্সদের একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। একদম পশ্চিমবঙ্গে বসে যেখানে আমেরিকার এরকম সুন্দর বিবরণ শুনতে পাচ্ছে অডিয়েন্স, এবং তার পাশাপাশি সেখানের একটা ভৌতিক অভিজ্ঞতা, আমার মনে হয় আমরা একটা অন্যরকম এসেন্স আপনাদেরকে দিতে পারছি। 500তম এপিসোড আমাদের হয়ে গেছে, তো বুঝতেই পারছেন আমাদের উপর কিন্তু দায়বদ্ধতা এবং দায়িত্ব দুটোই অনেক বেশি। আমরা দায়বদ্ধ আপনাদেরকে সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার জন্য, আমরা দায়বদ্ধ আপনাদেরকে সুন্দর ঘটনা শোনানোর জন্য। থ্যাংক ইউ শ্রীময়ী, অশেষ ধন্যবাদ। আপনি আমাদেরকে আরও এরকম ঘটনা পাঠান, এবং আমি অপেক্ষা করব পরবর্তী ঘটনার জন্য। খুব তাড়াতাড়ি যেন আপনার ঘটনা আমরা আবার প্রেতকথায় প্রচার করতে পারি, এবং এইভাবেই প্রেতকথাকে ভালোবেসে যাবেন এবং প্রেতকথাকে নিজের বলে মনে করবেন, এবং আমাকে সবসময় নিজের মনের মণিকোঠায় রাখবেন। আমি চলে যাবো আজকের আমাদের পরবর্তী ঘটনায়, কিন্তু পরবর্তী ঘটনায় যাওয়ার আগে একবার বলি যে আমরা একটা স্পেশাল এপিসোড করব ভাবছি, কালবৈশাখী ঝড় স্পেশাল এপিসোড। যেহেতু এখন গরমকাল চলছে, এই সময় কালবৈশাখী ঝড় হয় বিকেলবেলা করে, এবং আপনাদের যদি কারোর কালবৈশাখী ঝড়ের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনারা আমাদেরকে সেই এক্সপিরিয়েন্সগুলো লিখে পাঠিয়ে দিন pretkotha@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক আমরা তো ডেসক্রিপশনে দিয়েই দিচ্ছি, মেল করলে বেশি ভালো হয় বলে আমার মনে হয়। স্পেসিফিক কিছু কালবৈশাখী ঝড়ের সময় আপনার শোনা কোনো ঘটনা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি থাকে, তাহলে অবশ্যই পাঠাতে পারেন। এছাড়াও আপনার অন্য কোনো ঘটনা থাকলে সেই ঘটনা তো ডেফিনেটলি পাঠাবেন। কিন্তু আমার ইচ্ছে হচ্ছে একটা খুব কালবৈশাখী স্পেশাল একটা এপিসোড করার। সো আপনারা পাঠান, আপনারা পাঠালেই আমরা ওরকম একটা এপিসোড আপনাদেরকে শোনাবো। আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা
ঘটনা পাঠাচ্ছেন পার্থ দাস, লিখছেন ঘটনার নাম নীল পাহাড়ের প্রেত প্রহরী। শুরুতেই জানাই প্রেত কথা পরিবারের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভকামনা। নমস্কার গৌরব দা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনি এবং প্রেত কথা পরিবারের সকলে ভালো আছেন। আমি প্রেত কথা চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা, দীর্ঘদিন যাবৎ আমি প্রেত কথার সাথে রয়েছি। আমি পার্থ দাস আপনাদের বলবো আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক সত্য ভৌতিক ঘটনা, এবং গৌরবদার প্রতি অনুরোধ রইল আপনার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে ঘটনাটি পড়ে শোনানোর জন্য। সরাসরি ঘটনাতে চলে যাই। আমার বন্ধুর নাম অন্তু। অন্তু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই লিখছি। আমার বাড়ি পদুয়াতে, যেখানে আমি, আমার বাবা মা এবং আমার ভাই সহ থাকতাম। বাবার কাজের সূত্রে আমাদের গ্রামের বাড়ি থেকে একটু দূরে অন্য একটি জায়গায় চলে যেতে হয়। তো যার কারণে আমরা সপরিবারে নতুন একটি জায়গায় চলে যাই। যেহেতু সেখানে আমাদের নিজস্ব কোনো ঘর নেই, তাই আমরা স্বাভাবিকভাবে একটি বাড়ি ভাড়া নিই। বাড়ির রুমগুলো বেশ ভালো ছিল। বাড়ির যে রুমে আমি থাকতাম সে রুমের জানলা দিয়ে পাহাড় দেখা যেত। আগেই বলে রাখি, নতুন জায়গাটি পার্বত্য অঞ্চলে হওয়ায় আমাদের বাড়ির পাশেই বেশ কয়েকটা পাহাড় ছিল এবং পাহাড়ের কিনারায় ছিল আমাদের বাড়ি। আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই। জানলা দিয়ে বাইরে দেখলে দেখা যায় পাহাড়ের বৃহৎ দেয়াল এবং জানলার সাথে লেগে উপরের দিকে উঁকি দিলে পাহাড়ের চূড়া। নতুন জায়গায় আসলাম, তাই নতুন জায়গার সাথে মানিয়ে ওঠা হয়নি। প্রথম দিন জিনিসপত্রগুলো ঠিকঠাক করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বেশ কয়েকদিন পার করে ফেললাম। রোজকার মতো বাবা নিজের কাজে বেরিয়ে পড়ত, আর আমার ভাই সবসময় আমাদের সাথে থাকতো না। পড়ালেখার কাজে সে বাইরে থাকতো। কখনো কখনো ছুটিতে বাড়ি আসতো। তখন আমার বাবা ছিল না, ভাইও ছিল না। বাড়িতে ছিলাম আমি আর আমার মা। মাও রান্নার কাজে ব্যস্ত। আমার তখন কলেজের পরীক্ষা শেষ হয়েছে, তাই আমি ঘরে ছিলাম। আমি আমার রুমে বিছানায় শুয়ে শুয়ে ফোনে গেম খেলছিলাম। হঠাৎ করে সাহায্যের জন্য মা রান্নাঘর থেকে ডাক দিল। আমি উচ্চস্বরে সাড়া দিতেই আমার আওয়াজের প্রতিধ্বনি সৃষ্টি হলো। যেহেতু জানলার পাশেই পাহাড়ের দেয়াল, তাই আমার শব্দটির প্রতিধ্বনি শোনা গেল এবং রুমের ভিতরে বেজেই চলল। হঠাৎ করে আওয়াজটি শুনে চমকে উঠলাম। পরে যখন লক্ষ্য করলাম তখন স্বাভাবিকভাবেই এড়িয়ে চললাম। এরপর মাকে কাজে হেল্প করে দিয়ে রুমে এসে আর গেম খেলতে ইচ্ছে হচ্ছে না, তাই বিছানার উপর চুপচাপ বসে পড়লাম। তখনও লক্ষ্য করলাম আমার আওয়াজের প্রতিধ্বনি এখনও শোনা যাচ্ছে। সাধারণত শব্দের প্রতিধ্বনি 2 থেকে 3 বার শোনা যায় কিছু সময়ের জন্য, তারপর থেমে যায়। কিন্তু প্রায় 15-20 মিনিট হয়ে গেল, এখনও শব্দটি শোনা যাচ্ছে। এমনটা তো হতে পারে না। মনে হচ্ছে যেন শব্দটি রুমের এই দেয়াল থেকে ওই দেয়ালে আঘাত খেয়েই চলেছে, আর শব্দটি আগের তুলনায় অনেক ভারী বলে মনে হচ্ছে। বিষয়টিকে মনের ভুল ভেবে স্নান করতে চলে যাই। ওয়াশরুম থেকে এসে দেখি আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করে আবারও সেই প্রতিধ্বনি শুনতে পেলাম। এমন সময় আমার চোখ খুলে গেল এবং আমি বিষয়টি বোঝার চেষ্টা যখন করি তখন আবার শব্দটি থেমে গেল। তারপর উঠে জানলাটি বন্ধ করে দিই। সেদিন জানলাটা আর খুললাম না। পরেও তেমন কিছু আর লক্ষ্য করলাম না। পরের দিন বাবা শহরে চলে যায়। কিছু দরকারি কাজে মাঝে মাঝেই বাবা শহরে যায়। শহর আমাদের এখান থেকে দূর হওয়ায় বাবা সেদিন আর ফিরত না। পরের দিন বিকেলে বাড়িতে ফিরত। বাড়িতে ছিলাম আমি আর মা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে জানলার ধারে বসে পাহাড়টা দেখছিলাম। দেখলাম পাহাড়ের গায়ে অনেক মাটি কাটার দাগ, কিন্তু সেগুলো অনেক পুরনো, কারণ সেসব কাটা অংশের উপর ঘাস গজিয়েছে এবং অনেক মোটা মোটা লতা পাতা। এই সব কিছু মিলিয়ে ভয়ঙ্কর সুন্দর লাগছে পাহাড়টাকে। তার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে শুনতে পেলাম পাহাড় থেকে ভয়ানক কিছু শব্দ, যেন মনে হচ্ছে পাহাড়ে দাঁড়িয়ে কেউ বলছে, এভাবে ধ্বংস করিস না, এভাবে পাহাড় ধ্বংস করিস না। ভয়ানক কণ্ঠে এমন আওয়াজ শুনে ভয়ে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি রুমের চারপাশ অন্ধকারে তলিয়ে গেছে। এমন বিভৎস দৃশ্য দেখে ভাবছিলাম, ঘুমিয়েছিলাম তো দুপুরে, এরই মধ্যে এত অন্ধকার কিভাবে হয়ে গেল? আমার হাত পা কাজ করছিল না, বিছানার উপর বসে আছি।
জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি পাহাড়ের গায়ে নীল রঙের একটা আভা, যেন নীল আলোয় জলজল করছে পাহাড়গুলো। তারপর একটু লক্ষ্য করতেই এমন কিছু দেখলাম যেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার ঠিক মনে আছে দুপুরে পাহাড়ের গায়ে মাটি কাটা দাগ দেখেছি, এবং তা অনেক পুরনো। তার উপর নতুন ঘাস গজিয়েছে, কিন্তু এখন সেই কাটা দাগ দেখে মনে হচ্ছে এখনই পাহাড়ের গা থেকে মাটি কাটা হয়েছে এবং চারিদিকে কাটা মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং প্রতিনিয়ত সেই ভয়ানক কণ্ঠ বলেই চলেছে, কেউ বাঁচবি না, এভাবে ধ্বংস করলি তোরা কেউ বাঁচবি না। তারপর পাহাড় থেকে কতগুলো মোটা মোটা লতা যেন সাপের মতো আমার দিকে এগিয়ে আসছে। এ এক বিভৎস দৃশ্য। আমার পাগুলো অনেকটা ভারী হয়ে গেল। কিছুতেই আমি নাড়াতে পারছি না, মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। কিছু একটা বলার চেষ্টা করছি, তখনই ঠিক আগের মতো আমার শব্দের প্রতিধ্বনি শোনা গেল। এমন এক ভৌতিক পরিবেশ সৃষ্টি হলো যা দেখে আমি নিজেই নিজের থেকে হারিয়ে গেলাম। তারপর ভয়ে ভয়ে আমার চোখ খুলে গেল। দেখলাম চারিদিক আলোকিত। বুঝতে পারলাম এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। ঘুম থেকে ওঠার পর আমি একটু জল খেলাম, তারপর আর শুলাম না। ভয় লাগলো যদি আবার স্বপ্ন দেখি। না ঘুমিয়ে বসে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। 30 মিনিটেরও বেশি সময় লেগেছিল আমার স্বাভাবিক হতে। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম সেই পুরনো কাটা দাগগুলো সত্যিই নতুনের মতো হয়ে গেছে এবং চারিদিকে মাটি ছড়ানো। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। আমি তো স্বপ্নে এটাই দেখেছিলাম। আমি জানালাটি বন্ধ করে দিলাম, ওয়াশরুমে গিয়ে ভালোভাবে চোখে মুখে জল দিলাম। তারপরও যেন ভয়টা কাটিয়ে উঠতে পারিনি। সেদিন বাবাও বাড়িতে ছিল না, শুধু মা ছিল। কোনো রকমে সন্ধেটা কাটিয়ে রাত হলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমোতে গেলাম। লাইট অফ করে শুয়ে পড়লাম। তখনও স্বপ্নের কথা মনে পড়লে মনের মধ্যে ভয় কাজ করছিল, ঘুম আসছিল না। এপাশ ওপাশ করতে করতে রাত 1টা বেজে যায়। জানলার দিকে মুখ করতেই জানলার ফাঁক দিয়ে দেখা গেল আবার সেই নীল রঙের আলো, যা আমি স্বপ্নে দেখেছি। তা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং এক পর্যায়ে শোনা গেল সেই ভয়ানক কণ্ঠের কথাগুলো, নষ্ট করছিস তো, কেউ বাঁচবি না, কেউ না। বাবা বাড়িতে নেই, মাও ঘুমোচ্ছে, কাউকে আর ডাকা হয়নি। এমন পরিবেশে ভয় পেতে পেতে কখন যে ঘুমিয়ে পড়লাম তার ঠিক নেই। সকালে ঘুম থেকে উঠি এবং রাতের সব ঘটনা মনে করি। ঠিক করি জানলাটা আর খুলব না। বিকেলে বাবা ফিরে এলে বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি। বাবাও ঘটনাটিকে হালকাভাবে নেয়নি, তাই সেদিন রাতে সে রুমে আর ঘুমায়নি। পরের দিন বাবা সহ একজন স্থানীয় লোককে সে ঘটনার কথা বলাতেই লোকটি বলল, সমস্যাটি আমার রুমের নয়, সমস্যাটি হলো পাহাড়ের। অনেক বছর আগে সেই জায়গায় একটি পাহাড় ছিল। সেই পাহাড়ের মধ্যে ছোট্ট একটা ঘরে একজন পাহাড়ি লোক থাকত। সেই লোকটা পাহাড়ের মধ্যে নীল চাষ করত। নীল চাষ মূলত পাহাড়ে করা এক ধরনের চাষের পদ্ধতিকে বলা হয়। কিন্তু একদিন কিছু লোক এসে পাহাড়টি কেটে বাড়ি তৈরি করার চেষ্টা করে। পাহাড়ি লোকটি তাদের বাধা দিলে তারা লোকটিকে মেরে ফেলে এবং পাহাড়টি কেটে বাড়ি তৈরি করে। কিন্তু পাহাড়ি লোকটির আত্মার মুক্তি হয়নি। সেই আত্মাটি পাহাড়ের মধ্যেই থাকে। সেই লোকগুলো পাশের পাহাড়টাও কাটার চেষ্টা করে, কিন্তু যেসব কর্মী পাহাড় কাটার চেষ্টা করেছিল তাদের রহস্যজনক মৃত্যু হয়েছিল। এরপর থেকে আর কেউ সাহস দেখায়নি এবং সেই পাহাড়ি লোকের আত্মা বাকি সব পাহাড়গুলো পাহাড় দেয় আজও। সেই বাড়িটি তৈরি হওয়ার পর কেউ কখনো সেই বাড়িতে থাকতে পারেনি। কেউ আসলে তাদেরকে ভয় দেখায়, কারণ সেটা পাহাড় কেটে তৈরি করা হয়েছিল এবং ওই আত্মা ওই বাড়িতে কাউকে থাকতে দেয় না। স্থানীয় লোকটার কাছ থেকে সব ঘটনা জানার পর আমরা আর একদিনও দেরি করলাম না। সেই বাড়ি ছেড়ে দিয়ে নিজেদের গ্রামের বাড়িতে ফিরে এলাম। তো এই ছিল গৌরবদা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রেত কথাকে পাঠানো এটাই আমার প্রথম ঘটনা।
আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। জানি না কতটুকু গুছিয়ে লিখেছি, লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে গৌরবদা সেটা সংশোধন করে দিন। এই ঘটনাটি সিলেক্ট হলে কত নম্বর এপিসোডে আসবে সেটা আমায় জানাতে ভুলবেন না। ধন্যবাদ প্রেতকথা পরিবারকে। ভবিষ্যতে যেন আরও কিছু উপহার দিতে পারি এবং উপভোগ করতে পারি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। থ্যাংক ইউ পার্থ। আমি তোমার কাছ থেকে আরও নতুন ঘটনা আশা করি। তুমি খুব সুন্দর একটি ঘটনা পাঠিয়েছো, বড্ড ইউনিক একটি ঘটনা আমরা শুনলাম। সত্যি তো, পাহাড় কেটে যখনই কোনো কিছু তৈরি হয় তখন সেটা প্রকৃতির ধ্বংস। এবং পাহাড়ে যার বাড়ি ছিল, যে বাড়িটা বানানো হয় সেখানে পাহাড় কেটে, যিনি নীল চাষ করতেন বা যিনি পাহাড়ে চাষাবাদ করেন, তার কাছে পাহাড়টা যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা হয়তো কোনো সাধারণ ব্যবসায়ী মানুষ হয়তো বুঝবেন না। এই ঘটনাটি আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো এপিসোড আমরা এখানে শেষ করব। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।